অন করলাম তো রেকর্ডিংয়ে কথাটা থাকুক। যারা ভিডিও দেখবে তাদের প্রত্যেকের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে আজকে থেকে অবশ্যই 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রতি 4 দিনে 1 সালের প্রশ্ন শেষ করবেন, মানে মিস করবেন না। তাহলে 28 দিনে আপনি হচ্ছে টোটাল সেট পরীক্ষা দিয়ে শেষ করতে পারবেন এবং এই নিজে নিজে পরীক্ষা দেওয়াটা আপনার আত্মবিশ্বাস এত পরিমাণ বাড়াই দেবে পরীক্ষার হলে যে আপনি পরীক্ষা দেবেন এটাকে আপনার পরীক্ষায় মনে হবে না, মনে হবে যে আপনি বাসায় প্র্যাকটিস করছেন। আমি কিন্তু সত্যি কথা এই কাজটা করছি। আমি কিন্তু কোনো টিচার, যত টিচার আমাদের পড়াই, কোনো টিচার কিন্তু বলতে পারবে না যে আমি কারো স্টুডেন্ট, কেউ বলতে পারে না। আলামিন স্যার বলেন, রায়হান স্যার বলেন, শরীফুল স্যার, আবুল কালাম আজাদ, আব্দুর রহিম স্যার, তারপরে নাম না জানা অসংখ্য টিচার আছে যারা পড়ায়। তো কোনো স্যারের সরাসরি স্টুডেন্ট আমি, আবার আমি সবার স্টুডেন্ট। আমি ইউটিউব থেকে তাদের যে ভিডিওতে ঠেকছি, মানে যে ধারাতে ঠেকছি ওই ধারা হচ্ছে ইউটিউবে সার্চ করলাম, যেমন ধরেন পিআরবি 145 বিধি সার্চ করলাম, তো 145 বিধি থেকে তো কত মানুষ ভিডিও বানাইছে। যে পর্যন্ত এটা না বুঝছি চেঞ্জ করে ভিডিও দেখেছি, তার মানে পরোক্ষভাবে আমি সবারই স্টুডেন্ট। আবার দেখেন, কেউ বলতে পারবে না যে ছেলেটা আমার কাছে পড়ছে, তাহলে আমার ভালো করার কারণ কি? আমি কিন্তু পরীক্ষা অত ভালো করি নাই। হ্যাঁ, সব প্রশ্ন কিন্তু আমার কমন আসে নাই, সত্যি কথা। আমি কিন্তু 188 পাস করছি, তার মানে পরীক্ষা কিন্তু সব প্রশ্ন আমার কমন আসে নাই। যেগুলো প্রশ্ন কমন আসছে সেগুলোই আমার ওই যে আগে যে বাসায় প্র্যাকটিস করছি, লেখছি, এগুলো ভালোভাবে লেখছি। আমার মনে হয় প্রত্যেকটাতে 3.5 4 করে পাইছি। এই কারণে প্রত্যেকটাতে 3 করে পাইলে 3 দশে 30 হয়, কিন্তু আমি 32.5 পাইছি। তার মানে বোঝা গেল 3-এর চেয়েও বেশি পাইছি। এবং সবগুলো পারি নাই, একটা প্রশ্ন তো মাস্ট বি পারি নাই, তাহলে একটা প্রশ্ন ছুটে গেছে। বাকি 9টা প্রশ্ন থেকে আমার ওই যে 3.5 করে ধরেন আসছে, কোনোটাতে 4, কোনোটাতে 3, কোনোটাতে 3.5, এইভাবে। তার মানে আমি এই যে টেকনিকটা আপনাকে দিলাম, আমার একমাত্র কাজ করছে এই জিনিসটাই। আমি সিলেটের রেঞ্জ অফিসে কর্মরত ছিলাম কম্পিউটার অপারেটর হিসেবে। সেখানে দেখা গেল ডিআইজি স্যার যদি ইন্সপেকশনে যায় বা দূরবর্তী থানা ভিজিটে যায়, তখন আর অফিসে কাজ থাকে না, তখন আমি অফিসে বসে পরীক্ষা দিতাম। অথবা অফিসে কাজ ছিল, অফিসে নাই, আবার বাসায় গিয়ে পরীক্ষা দিছি। তো যখন যেখানে টাইম পাইছি এইভাবে আমি নিজে পরীক্ষা দিছি, পরীক্ষা দিয়ে আবার পড়ছি কোথায় ভুল। ওরে বাপরে, প্রথম পরীক্ষায় আমার মনে আছে যে যেখানে না বলার কথা, লাস্টে না লেখার কথা, ওখানে না লিখি নাই। তার মানে কথা ঘুরে গেছে পুরাই। মানে মনে তো করছি যে না লিখছি, কিন্তু না লিখেই পরের বাক্যে চলে গেছি। এরকম বহু শব্দ মিস্টেক, বহু কথাতে অসঙ্গতি এই ধরনের ছিল, কিন্তু নিজে পরীক্ষা দেওয়ার কারণে এগুলো আয়ত্তে চলে আসছে। পরীক্ষার মধ্যে যে লেখাটা লিখছি সেটা সুন্দর উপস্থাপনা হয়েছে, টিচারে খুশি হয়ে মার্ক দিছে। তার মানে এটা আপনাকে করতে হবে। তো এখন দেখেন খুরশেদ আপা চলে গেছে, ফরহাদ হোসাইন আপনি একলা আছেন। একলা করে কি পড়ানো যায় বলেন? একলা করে তো আসলে পড়ানো ভালো লাগে না, বিরক্তিকর। তো ঠিক আছে, যেহেতু আমরা আসছি, পড়ি, ভিডিও রেকর্ডিং থাকবে। আমাদের গ্রুপে অনেকেই আছে যারা পড়াশোনার সাথে কন্টিনিউ আছে, তারা পড়বে আর কি। ঠিক আছে, তারা ভিডিও দেখে পড়ে। ঠিক আছে, তাহলে চলেন আমরা সামনে বাড়ি। পড়ছিলাম বেআইনি সমাবেশ শেষ করেছি আমরা। আজকে নতুন টপিক ধরবো। তো বেআইনি সমাবেশের ধারাগুলো আমরা একটু রিভিশন করি। 134 ধারা সমাবেশ বা শোভাযাত্রা নিষিদ্ধকরণ, 141 পুলিশ আইনের 31 ও 32 ধারার অধীনে ব্যবস্থা গ্রহণ, 142 জনসমাবেশ ও শোভাযাত্রা ছত্রভঙ্গ করার জন্য মৌখিক নির্দেশ। তার মানে 142 হলো কি, মৌখিক আদেশ দিবে যাতে করে জনসমাবেশ ছত্রভঙ্গ হয়। 143 কি, বল প্রয়োগ করে জনসমাবেশ ছত্রভঙ্গ করা যাবে। আদেশ দেওয়া হয়েছে ছত্রভঙ্গ করার, বল প্রয়োগ করা হয়েছে ছত্রভঙ্গ করার, তাও ছত্রভঙ্গ হচ্ছে না, তারা এই সমাবেশ কন্টিনিউ করছে। অথবা ছত্রভঙ্গ যাতে না হয় এই ধরনের দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ হয়ে গেছে, তাদেরকে অভিযুক্ত করা যাবে 144 বিধি মোতাবেক। আজকে আমরা পড়ব 145 থেকে। 145 হচ্ছে সশস্ত্র পুলিশ দল নিয়োগ। সশস্ত্র পুলিশ দল কোথায় নিয়োগ করা হবে? বলা হচ্ছে যদি থানা এলাকার ভিতরে কোথাও দাঙ্গা অথবা বেআইনি সমাবেশ অথবা জমি সংক্রান্ত বিরোধ অথবা এমন কোনো অপরাধের আশঙ্কা থাকে যেটার কারণে শান্তিভঙ্গ হতে পারে, এমন কোনো সম্ভাবনা থাকে যার কারণে শান্তিভঙ্গ হতে পারে, এবং এই খবরটা যদি থানার ভারপ্রাপ্ত অফিসারের কাছে আসে, তখন সে নিজে ওই দলের মানে কনস্টেবলকে সশস্ত্রভাবে প্রস্তুত করবেন, সশস্ত্রভাবে অস্ত্রশস্ত্র সহ।
এবং চাইলে তিনি নিজে এই দলের অধিনায়ক হবে, অথবা চাইলে অন্য কোনো অফিসারকে দায়িত্ব দিবে, দিয়ে এই শান্তি রক্ষা করার জন্য, বেআইনি সমাবেশ থামানোর জন্য, দাঙ্গা দমন করার জন্য বা অশান্তি দূর করার জন্য, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সেখানে অবস্থান করবে। যদি প্রয়োজন হয় তাহলে পুলিশ লাইন্স থেকে আরও পুলিশ নেওয়ার জন্য আবেদন করবে পুলিশ সুপারের কাছে। এই হলো 145 দ্বারা একটা সশস্ত্র পুলিশ দল মোতায়েন। আমরা পাই যে দেখা যায় যে কাউকে গ্রেপ্তার করতে গেলে যাতে আসামিটা পালিয়ে যেতে না পারে, সেই কারণে কিন্তু ঘরের চারদিকে কি করা হয়, সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়। এই ধারাটাও 145 বিধিটা চলে আসে। তাহলে 145 বিধিটা অত গুরুত্বপূর্ণ না, জাস্ট মনে রাখবেন সশস্ত্র পুলিশ দল নিয়োগ করা যাবে 145 বিধি মোতাবেক। সশস্ত্র পুলিশ দল নিয়োগ করা যাবে 145 বিধি মোতাবেক। 150-এ যাই, বলতেছে সশস্ত্র দলকে গোলাবারুদ প্রদান ও ব্যক্তিগত বন্দুকের ব্যবহার। এই যে সশস্ত্র পুলিশ দল মোতায়েন করা হলো দাঙ্গা দমন করার জন্য, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য, অথবা শান্তি শৃঙ্খলা পুনরুদ্ধার করার জন্য যে সশস্ত্র পুলিশ দল মোতায়েন করা হয়েছে, তাদেরকে যদি অস্ত্র দেওয়া হয় তাহলে অবশ্যই গোলাকার গুলি দিতে হবে। তো গোলাকার গুলি দিতে হবে যাতে করে মানুষ না মরে আর কি। আর কেউ যদি ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করে তাহলে সেও গোলাকার গুলি ব্যবহার করবে, অন্য কোনো গুলি ব্যবহার করতে পারবে না। 150 যেটা ইম্পর্টেন্ট আমি সেটাতে সময় নিব, যেটা ইম্পর্টেন্ট না সেখানে সময় নিব না, ঠিক আছে। এবার যাই আমরা 151 ধারা, 151 বিধি। 151 বিধি বলতেছে দাঙ্গা ইত্যাদি দমনকালে পুলিশের সাথে যে উপস্থিত ম্যাজিস্ট্রেট আছে সেই ম্যাজিস্ট্রেটের দায়িত্ব 151 বিধি। এটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট না, কারণ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব কি সেটা ম্যাজিস্ট্রেটের দরকার। বাট আমরা একটু জানা রাখবো, যদি বাই চান্স পরীক্ষায় চলে আসে যেন আমরা 2-4 কথা লিখে আসতে পারি। এবং যদি দাঙ্গা দমন বা বেআইনি সমাবেশের সময় কোনো ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকে তাহলে তার কর্তব্যটা যদি আমাদের জানা থাকে, সে ভুল করতেছে না সঠিক করতেছে সেটাও আমরা বুঝতে পারবো। এই কারণে আমরা একটু জেনে রাখি কথাগুলো। তাহলে 151 বিধিতে বলতেছে উপস্থিত ম্যাজিস্ট্রেটের কর্তব্য ও উপস্থিত ম্যাজিস্ট্রেটের দায়িত্ব। পিআরবি কত 151 বিধি। 151 বিধির 1-এ বলা হচ্ছে পুলিশ দলের অধিনায়কের নেতৃত্বে পরিচালিত কার্যে তিনি হস্তক্ষেপ করবে না। ম্যাজিস্ট্রেট আছে, ম্যাজিস্ট্রেট বলল যে বল প্রয়োগ করেন, ম্যাজিস্ট্রেট বলল যে ফায়ার করেন, আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন, তো এই ধরনের নির্দেশ দিবে, ঠিক আছে। নির্দেশ দেওয়ার পরে পুলিশ কিভাবে কাজ করবে সেটা পুলিশ দলের অধিনায়ক যেভাবে ভালো মনে করে সেভাবে চালাবে। এই পুলিশ দলের অধিনায়কের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ ম্যাজিস্ট্রেট করতে পারবে না। 151-1। তাহলে 151-1-এ কী বলা হচ্ছে, পুলিশ দলের অধিনায়কের কর্তব্যে বা নেতৃত্বে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না। 1। 2 হচ্ছে কখন বল প্রয়োগ করতে হবে, কখন গুলি চালাতে হবে এ বিষয়ে নির্দেশ দেওয়ার জন্য তিনি দায়ী থাকবেন। কখন বল প্রয়োগ করবে, যেহেতু সে উপস্থিত আছে, ম্যাজিস্ট্রেট তো হচ্ছে মানে পুলিশের চেয়ে সিনিয়র, তো দেখা গেল দাঙ্গা দমন বা হচ্ছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ এইগুলোতে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্দেশ দিয়ে থাকে। নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট না, কিন্তু এই ধরনের কাজ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, যেটা হচ্ছে ডিসির আন্ডারে, জেলা প্রশাসকের আন্ডারে যারা। তো কখন বল প্রয়োগ করবে আর কখন গুলি চালাতে হবে এই বিষয়ে নির্দেশ দেওয়ার জন্য দায়ী থাকবে হচ্ছে উপস্থিত ম্যাজিস্ট্রেট। 2। 1 হলো পুলিশের কাজে হস্তক্ষেপ করবে না। 2 কখন বল প্রয়োগ করবে, কখন গুলি চালাতে হবে এই বিষয়ে নির্দেশ দেওয়ার জন্য দায়ী থাকবে উপস্থিত ম্যাজিস্ট্রেট। 3 গুলি চালানোর পূর্বে অবশ্যই সতর্কবাণী প্রদান করবেন। তাহলে গুলি চালানোর আদেশ দিবেন তার আগে কিন্তু ম্যাজিস্ট্রেট কি করবেন, অ্যালাউন্স করবেন, ঘোষণা করবেন যে আপনারা বেআইনি ছত্রভঙ্গ না হন তাহলে গুলি চালাতে বাধ্য হব, আপনারা ছত্রভঙ্গ হয়ে যান, আপনারা সরে যান, এই ধরনের কি করবে, এই ধরনের ঘোষণা দিবে। তো 3 নম্বর পয়েন্ট কি, 3 নম্বর পয়েন্ট হলো গুলি চালানোর জন্য অবশ্যই সতর্কবাণী প্রদান করবে। 151-1 পুলিশের কাজে হস্তক্ষেপ করবে না। 2 বল প্রয়োগ, গুলি চালানোর নির্দেশ দেওয়ার জন্য তিনি দায়ী থাকবেন। 3 হচ্ছে গুলি চালানোর পূর্বে অবশ্যই সতর্কবাণী প্রদান করবেন। 4 হলো গুলি চালানো বন্ধ করার নির্দেশ দেওয়ার ক্ষমতা তার আছে। যখন গুলি চালানো শুরু করলো পুলিশ, তখন আবার সে যখন উপযুক্ত মনে করবে সে বলবে যে এবার গুলি চালানো বন্ধ করুন। হস্তক্ষেপ করবে না, ঠিক আছে, কিন্তু গুলি চালানো বন্ধ করার নির্দেশ সে দিতে পারবে। গুলি চালানো বন্ধ করার নির্দেশ সে
দিতে পারবে। তাহলে আবার বলি, 1 নাম্বার হলো কি পুলিশের কাজে হস্তক্ষেপ করবে না, কখন গুলি চালাবে এই নির্দেশ দেওয়ার জন্য তিনি দায়ী থাকবেন। গুলি চালানোর পূর্বে অবশ্যই সতর্কবাণী প্রদান করবেন। গুলি চালনা বন্ধের নির্দেশ তিনি দিতে পারবেন, গুলি চালনা বন্ধের নির্দেশ দেওয়ার ক্ষমতা তার রয়েছে। আচ্ছা, গেল 4। 5 নাম্বার হলো কি, আগ্নেয়াস্ত্র ব্যবহার হলে তিনি কি করবেন, ওই যে রিপোর্ট দিতে হয় আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরের কাজ, যেটা 156 বিধি, 156 গ বিধি অনুযায়ী যদি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয় তাহলে পরিস্থিতি সম্পর্কে তিনি একটা রিপোর্ট পেশ করবেন। এই হলো কার দায়িত্ব, উপস্থিত ম্যাজিস্ট্রেটের দায়িত্ব। কয়টা? 5টা। কি 1 নম্বরে হলো পুলিশের কাজে হস্তক্ষেপ করবে না, কখন বল প্রয়োগ করবে, কখন গুলি চালাতে হবে এই বিষয়ে নির্দেশ দেওয়ার জন্য তিনি দায়ী থাকবে। তারপরে হচ্ছে গুলি চালানোর নির্দেশ দেওয়ার আগে তিনি সতর্কবাণী প্রদান করবে। তারপরে কখন গুলি চালনা বন্ধ করবে এই বিষয়ে নির্দেশ দেওয়ার ক্ষমতা তার রয়েছে। তারপরে হলো আপনার আগ্নেয়াস্ত্র যদি ব্যবহার করা হয় তাহলে এই পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট পেশ করবে, রিপোর্ট দাখিল করবে। 151 বিধি। এবার যাই আমরা 152 বিধি। 152 বিধিতে বলা হচ্ছে দাঙ্গা দমন অথবা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার কাজে নিয়োজিত অধিনায়ক পুলিশ অফিসারের কর্তব্য। 151 ছিল কার কর্তব্য? উপস্থিত ম্যাজিস্ট্রেটের কর্তব্য। আর 52 হচ্ছে উপস্থিত পুলিশ দলের অধিনায়কের দায়িত্ব। উপস্থিত পুলিশ দলের অধিনায়কের দায়িত্ব কত? 152। 152 উপস্থিত ম্যাজিস্ট্রেটের দায়িত্ব। আচ্ছা, তাহলে কি বললাম? 152 হলো দাঙ্গা দমন অথবা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার কাজে নিয়োজিত অধিনায়ক পুলিশ অফিসারের কর্তব্য বা দায়িত্ব কি? 1 নম্বরে হলো তিনি দলটাকে সুন্দরভাবে সাজাবেন, সুন্দরভাবে সজ্জিত করবেন যাতে করে পুরো দলের উপর নিয়ন্ত্রণ বজায় থাকে। তিনি দলটাকে সুন্দর করে সাজাবেন যাতে করে দলের উপর নিয়ন্ত্রণ বজায় থাকে, যাতে করে কেউ দলচ্যুত না হয়ে যায়, দলচ্যুত বিপদ। এই কারণে তিনি দলটাকে সুন্দর করে সাজান যাতে করে দলের পর তার পুরো নিয়ন্ত্রণ বজায় থাকে। 1। 2 হচ্ছে পুলিশ দলকে জনতার কাছাকাছি নিয়ে যাবেন না যাতে করে অতর্কিত হামলা হতে নিরাপদ দূরত্ব বজায়, মানে পুলিশ দলকে জনতার কাছাকাছি নিয়ে যাবেন না, অতর্কিত হামলা থেকে বাঁচার জন্য নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। 1 নম্বর হলো দলকে সুন্দর করে সাজাবে, সুসজ্জিত করবে যাতে করে পুরা দলের উপর তার নিয়ন্ত্রণ বজায় থাকে। দলকে জনতার কাছাকাছি নিয়ে যাবে না, অতর্কিত হামলা থেকে বাঁচার জন্য নিরাপদ দূরত্ব বজায় রাখবে। 3 নম্বর হলো বেয়নেট সংযুক্ত করার জন্য নির্দেশ দিতে পারেন। বেয়নেট সংযুক্ত মানে অস্ত্রের বেয়নেট সংযুক্ত করার জন্য নির্দেশ দিতে পারেন। অধিনায়কের কর্তব্য কি? অধিনায়কের দায়িত্ব পুরা দলের উপর যাতে নিয়ন্ত্রণ ঠিক থাকে সেই কারণে দলকে সুসজ্জিত করে রাখা। 3 নম্বর জনতার কাছাকাছি না নেওয়া। এতটুকুই লেখেন আপনি। আপনি এই ধরনের প্রশ্ন যদি আসে আপনি কিন্তু রিলেটেড কথাগুলো দিতে পারলেই হলো, তাইলে আপনি কিছু না কিছু মার্ক পাবেন। আমার কথা হলো প্রশ্ন যাতে না ছোটে। আপনি এইটা ভালোভাবে পড়তে গিয়ে আপনি 2 ঘন্টা কাটাই দিলেন, তাহলে তো সব ধারা আপনি পড়তে পারবেন, অনেক ধারা বাকি থেকে যাবে। তো ওই বাকি থেকে ধারা থেকে যদি প্রশ্ন আসে তাহলে তো আপনি পরীক্ষায় টাচও করতে পারবেন না, কারণ জানা আর না জানার মধ্যে পার্থক্য আছে। তাহলে 1 নম্বর হলো দলকে সুসজ্জিত করে রাখবে যাতে করে পুরো দলের উপর নিয়ন্ত্রণ বজায় থাকে, দলকে জনতার কাছাকাছি নিয়ে যাবে না। 3 নম্বর হলো বেয়নেট সংযুক্ত করার কথা বলবে, প্রয়োজনে অস্ত্র লুট করার কথা বলবে। 4 নম্বর। তাহলে এখানে 2টা পয়েন্ট, বেয়নেট সংযুক্ত করার জন্য নির্দেশ দিবে, প্রয়োজনে অস্ত্র লুট করার আদেশ দিবে। গুলি চালানোর জন্য 10 জন করে ছোট ছোট দলে বিভক্ত করবে এবং দুই দিক থেকে আক্রমণ যদি আসার সম্ভাবনা থাকে বিপরীতমুখী করে 2 দিকে মুখ করে দাঁড় করাবে, বিপরীতমুখী করে দাঁড় করাবে মানে হচ্ছে মানে 2 দিকে, মানে আমার পিছনে, আমি যে দলে আছি আমার পিছনে থাকবে আরেক দল, ওই দল আমি থাকবো একদিকে মুখ আর ওই দল থাকবে আরেক দিকে মুখ, ঠিক আছে? আমার পিছন আর তাদের পিছন, তাহলে মাঝখানে শত্রু নাই। 2 দিক থেকে আক্রমণ আসার সম্ভাবনা থাকলে বিপরীতমুখী হয়ে দাঁড় করাতে হবে। প্রয়োজনে রায়ট ডিলের নির্দেশাবলী অনুসরণ করতে হবে। দেখা যাচ্ছে ছত্রভঙ্গ হচ্ছে না, এবার রায়ট ডিলের যে কঠোর নির্দেশাবলী আছে, কঠোর কাজকাম আছে, লাঠিচার্জ, বল প্রয়োগ, গুলি ফায়ার, শেষ পর্যন্ত ফায়ার করা। এর আগে কিন্তু ফায়ারের আদেশ আসে নাই, বলছে বেয়নেট সংযুক্ত করো, অস্ত্র লুট করো, ফায়ারের কথা বলে নাই।
তাহলে প্রয়োজনে রায়ট ডিলের নির্দেশনা অনুসরণ মানে কি, ওই যে একটার পর একটা, যেমন ধরেন লাঠি চার্চা, গ্যাস সেল মারা, জল কামান দেওয়া, তারপরে চূড়ান্তভাবে হলো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা, এইগুলোর নির্দেশ দিবে। তাহলে দলের অধিনায়কের কর্তব্য কি, একটা হচ্ছে দলটাকে সুসজ্জিত করে রাখবে যাতে দলের উপর নিয়ন্ত্রণ বজায় থাকে, দলটাকে জনতার কাছাকাছি নিয়ে যাবে না, বেয়নেট সংযুক্ত করার কথা বলবে, প্রয়োজনে অস্ত্র লুট করার আদেশ দিবে, গুলি চালানোর জন্য 10 জন করে ছোট ছোট দলে বিভক্ত করে দিবে, দুই দিকে আক্রমণ আসার সম্ভাবনা থাকলে বিপরীতমুখী করে দাঁড় করাবে, দুই দলকে বিপরীতমুখী করে দাঁড় করাবে, প্রয়োজনে রায়ট ডিলের নির্দেশাবলী অনুসরণ করবে। 152 বিধি। তাহলে আমরা শিখলাম 145 সশস্ত্র পুলিশ দল নিয়োগ, 155 দাঙ্গা দমন বা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার সময় যদি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয় তাহলে গোলাকার গুলি ব্যবহার করতে হবে 150, 151 উপস্থিত ম্যাজিস্ট্রেটের দায়িত্ব, 152 হচ্ছে অধিনায়ক পুলিশ দলের দায়িত্ব, 153 হচ্ছে গুরুত্বপূর্ণ পিআরবি, 153 হচ্ছে কি গুরুত্বপূর্ণ পিআরবি, এই পিআরবি থেকে কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায়। যদি বলে পুলিশ কখন আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে, একদম 153 দিয়ে উত্তর দিতে হবে। যদি প্রশ্ন আসে পুলিশ কখন আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে, 153 বিধি দিয়ে উত্তর করতে হবে। তাহলে 153-তে ক খ গ ঘ 4টা উপবিধি আছে, ক খ গ ঘ 4টা উপবিধি আছে। 153 ক 153 বিধির শিরোনাম হলো আগ্নেয়াস্ত্রের ব্যবহার, 153 শিরোনাম হলো আগ্নেয়াস্ত্রের ব্যবহার, তার মানে আগ্নেয়াস্ত্রটা কখন কখন ব্যবহার করা যাবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে 153। তাহলে 153 কতে আছে 153 কতে আছে 1 2 3, মানে ক হলো গিয়া উপবিধি, আর কর ভিতরে যদি আবার 1 2 3 থাকে এটাকে দফা বলে, দফা। তাহলে দফা ক উপবিধির মধ্যে 1 2 3 তিনটা দফা আছে। প্রথম দফা হলো আত্মরক্ষার ক্ষেত্রে, দ্বিতীয় দফা হলো বেআইনি সমাবেশের ক্ষেত্রে, তৃতীয় দফা হলো গ্রেপ্তারের ক্ষেত্রে। এই 3 ক্ষেত্রে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে। তাহলে প্রথম হলো আত্মরক্ষা, আত্মরক্ষা থেকে আ নেন, বেআইনি সমাবেশ থেকে বে নেন তাহলে হলো আবে, আর গ্রেপ্তার থেকে গ নেন তাহলে হলো আবেগ। আবেগ দিয়ে কি বোঝাচ্ছে, আবেগ, আ দিয়ে আত্মরক্ষা, বে দিয়ে বেআইনি সমাবেশ, গ দিয়ে গ্রেপ্তার। এই আবেগ শব্দ দিয়ে এটাকে মনে রাখতে পারেন। 1 2 3 তিনটাতে 3টা অক্ষর দিবেন আ বে গ, আ বৈকার বে গ, এই 3টা শব্দ দিতে পারেন। তাহলে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের ক্ষেত্রে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে 1। 2 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে 2। 3 কতিপয় পরিস্থিতিতে, গ্রেপ্তার করার সময় সবসময় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে না, কতিপয় পরিস্থিতিতে। আমরা পড়েছি 46-এর 3 ধারাতে, যে 46-এর 3 ধারাতে আমরা পড়েছি, কি পড়েছি 46-এর 3 ধারাতে আমরা পড়েছি যে যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত হয় আর সে ব্যক্তি যদি গ্রেপ্তারে বাধা দেয়, বল প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে, তাহলে তাকে গ্রেপ্তার করার জন্য কি মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে, আর মৃত্যু ঘটাতে গেলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যেতেই পারে। তো এইটা হচ্ছে এই 3-এর সাথে মিলে। তাহলে আমরা শিখলাম 153-এর ক যে শুধুমাত্র নিম্নলিখিত ক্ষেত্রে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে। 1 আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের ক্ষেত্রে, ধারা দিবেন দণ্ডবিধি 96 থেকে 106 ধারা। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে, ধারা হবে ফৌজদারি কার্যবিধির 127 128 ধারা। 3 নম্বর কতিপয় পরিস্থিতিতে গ্রেপ্তার কার্যকর করার ক্ষেত্রে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে, ফৌজদারি কার্যবিধির 46-এর 3 উপধারা। এই হলো 153-এর ক। 153-এর ক গেল, 153-এর খ গ ঘ আরও 3টা উপধারা বাকি আছে। আমরা কেবলমাত্র 153-এর ক পড়েছি, এবার পড়বো 153-এর খ। ওই যে আমরা কর ভিতরে যে আত্মরক্ষার ক্ষেত্রে পাইলাম, এই আত্মরক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনাটা চলে যাবে খতে। আত্মরক্ষার ক্ষেত্রে বিস্তারিত আলোচনাটা যাবে খতে। 2 নম্বরে কি পড়ছিলাম, বেআইনি সমাবেশের ক্ষেত্রে। বেআইনি সমাবেশের ক্ষেত্রে পুলিশ কোন কোন সময় আগ্নেয়াস্ত্র ব্যবহার করবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা যাবে গতে। আর গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশ কখন আগ্নেয়াস্ত্র ব্যবহার করবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা যাবে ঘতে। তাহলে আমরা কতে 3টা দফা শিখেছি, এই 3টা দফাকে পরের 3টা খ গ ঘ এই 3টার সাথে দিয়ে দিব। তাহলে হয়ে গেল কোনটা কোনটার সামনে থাকবে একটু বলেন তো, কোনটা কোনটার সাথে মনে থাকবে, কোনটা কোনটার সাথে যাবে মনে থাকবে না, থাকবে। বলতেছে যে
আত্মরক্ষার ক্ষেত্রে পুলিশ কখন আগ্নেয়াস্ত্র ব্যবহার করবে এই বিষয়ে বিস্তারিত খতে 153 খ। তো ওইখানে বইয়ে যেভাবে লেখা আছে সেটা অনেক বড়, এত বড় করে লেখার দরকার নাই, আপনি মূল পয়েন্টটা উঠাইয়ে ধরবেন। মূল পয়েন্ট কি? নিজের জানমাল, অপরের জানমাল এবং সরকারি সম্পত্তি রক্ষার জন্য দণ্ডবিধি আইনের 99 ধারার শর্ত সাপেক্ষে, তার মানে 99 ধারাতে যখন বলা হয়েছে মারা যাবে না, ওই ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে না। তাহলে 99 ধারার শর্ত সাপেক্ষে মৃত্যু ঘটানোর ক্ষেত্রে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে। মৃত্যু ঘটানোর ক্ষেত্রে 99 ধারার শর্ত মেনে যখন পুলিশ মৃত্যু ঘটাবে, ওই মৃত্যু ঘটানোর জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে। এলো 153 খ। নিজের জানমাল, অপরের জানমাল এবং সরকারি সম্পত্তি ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য দণ্ডবিধি আইনের 99 ধারার শর্ত সাপেক্ষে মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে। 153 খ। 153 গ হলো কেবলমাত্র জীবন ও সম্পত্তি রক্ষার ক্ষেত্রে অথবা বেআইনি সমাবেশ অন্য কোনোভাবে ছত্রভঙ্গ করা সম্ভব না হলে তখন আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে। বলতেছে একটা বেআইনি সমাবেশ হচ্ছে, সেখানে যদি মানুষের জীবন ধ্বংস হওয়ার উপক্রম হয়, সরকারি সম্পত্তি বা ব্যক্তিগত সম্পত্তি নষ্ট হওয়ার উপক্রম হয়, হ্যাঁ, অথবা দেখা গেল যে ওই বেআইনি সমাবেশ কি আগ্নেয়াস্ত্র ব্যবহার না করা ছাড়া আর কোনোভাবে এটাকে ছত্রভঙ্গ করা যাবে না, কেবলমাত্র এই 3টা সময় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে। তার মানে বেআইনি সমাবেশ হলেই আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে না। বেআইনি সমাবেশ হওয়ার পরে যদি দেখা যায় জীবন ও সম্পত্তির ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বা হচ্ছে, অথবা এদেরকে ছত্রভঙ্গ করা অন্য কোনোভাবে সম্ভব না, জল কামান দিয়ে লাঠিচার্জ করে গ্যাস সেল দিয়েও ছত্রভঙ্গ করা যাচ্ছে না, কেবল তখনই রাষ্ট্রীয় স্বার্থে ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে। 153 গ। আর 153 ঘ হলো ফৌজদারি কার্যবিধি আইনের 46-এর 3 ধারার অধীনে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত ব্যক্তি যদি শক্তি প্রয়োগের মাধ্যমে গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করে, তাহলে তাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে। কারণ তাকে তো তখন গ্রেপ্তার করার সময় মৃত্যুও ঘটানো যাবে। আর যদি মৃত্যু ঘটাইতে চাই, যেমন তারে মাইরা হইলেও হাজির করতে হবে, এই ধরনের যদি নির্দেশনা থাকে তখন তো তাকে ফায়ার করে মেরে ফেলা যাবে। 46-এর 3। আর ধারা হবে কত? পুলিশ প্রবিধান 153 ঘ বিধি। তাহলে বিধি তো বলেই দিলাম। প্রথমে হচ্ছে সংক্ষিপ্ত শিরোনাম 153 ক, ওই 3টা ক্ষেত্রে। 153 খ আত্মরক্ষার ক্ষেত্রে বিস্তারিত। 153 গ বেআইনি সমাবেশের ক্ষেত্রে বিস্তারিত। 153 ঘ গ্রেপ্তারের ক্ষেত্রে বিস্তারিত। এই হলো 153। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে কনস্টেবল কি আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে, তাহলে যে আত্মরক্ষার ক্ষেত্রে পারে। তারপর হচ্ছে বেআইনি সমাবেশের সময় সে যদি হচ্ছে আলাদা হয়ে যায়, সে ধরেন দলচ্যুত হয়ে আলাদা হয়ে পড়েছে, তখন যদি তার সাথে যে অস্ত্র আছে সেই অস্ত্রের উপর বা তার নিজের উপর অতর্কিত হামলা আসে, সেই হামলা থেকে বাঁচার জন্য সে কিন্তু গুলি করতে পারবে, আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে। কিন্তু সে যদি দলের ভিতরে থাকে, দলনেতার নির্দেশ ছাড়া কখনোই ফায়ার করতে পারবে না। তাহলে কি বোঝা গেল? আত্মরক্ষার ক্ষেত্রে সে কারো নির্দেশ ছাড়াই আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে। তারপরে হচ্ছে বেআইনি সমাবেশে থাকা অবস্থায় যদি সে দলচ্যুত হয়ে যায়, সরকারি অস্ত্রের উপর যদি অতর্কিত বা তার নিজের উপর যদি অতর্কিত হামলা আসে, তখন সে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে। এই হলো 2টা। তাহলে কনস্টেবল আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে এই 2টা ক্ষেত্রে। ধারা কত কত? পুলিশ প্রবিধান 153 ক, খ, গ। আর হলো পেনাল কোডের 96 থেকে 106। এরপরে আমরা যাই 154, 150। হ্যাঁ বলেন। হ্যালো, জি জি বলেন। স্যার এছাড়াও তো আছে কনস্টেবল আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে হচ্ছে আপনার 695 গার্ড ডিউটি করতে বা স্কোয়াড ডিউটি করতে 703। হ্যাঁ ওইটা তো দেখেছি স্যার, এটা কি দেওয়া যায়? দেওয়া যাবে 695। ধরেন আপনি হচ্ছে ম্যাগাজিন গার্ডে আছেন অথবা ট্রেজারি গার্ডে আছেন, তো ট্রেজারি গার্ড তো সরকারি সম্পত্তি, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে যদি কেউ হামলা করে, তাহলে ওই হামলা প্রতিহত করার জন্য আপনার আর নির্দেশ নেওয়ার প্রয়োজন নাই, আপনি ফায়ার করতে পারবেন। হ্যাঁ, রচনামূলক প্রশ্নগুলো এইভাবেই শিখবেন। ভেরি গুড। হ্যাঁ, এইভাবেই এইগুলো লাগাই দিবেন, ঠিক আছে? তো আজকে কি এতটুকুই রাখবো না আরও সামনে যাব বলেন তো?
স্যার আমার মনে হয় যে হচ্ছে ক্লাসে যেহেতু স্টুডেন্ট একেবারেই কম স্যার, আমার নিজের ব্যক্তিগত ওপিনিয়ন স্যার না আগানোটাই বেটার স্যার, কারণ আপনি নিজে একা বলতেছেন, এটা আপনারও কষ্ট হচ্ছে, এটা আমি নিজে বুঝতে পারছি স্যার। ঠিক আছে, আচ্ছা। দুইটা স্টুডেন্টের জন্য এত বলা আপনারও ঠিক না স্যার। না সমস্যা নাই, এটা কোনো ব্যাপার না, বাট হচ্ছে ওই